বাংলাদেশের জনগণ রাজনীতিবিদদের বিশ্বাস করে না, এটা হচ্ছে মূল কথা। মানে যারা এস্টাবলিশড পলিটিক্যাল পার্টি তাদেরকে বিশ্বাস করে না, এবং এই কারণে তাদের ডাকে আন্দোলনে সাড়াও দেয় না। আপনি বিএনপির আন্দোলন দেখেন, বিএনপির আন্দোলন এখন তো অনেক কথা বলছেন তারা, কিন্তু তাদের আন্দোলন তো মূল কথা হলো তাদের আন্দোলন ফেল করেছে, এবং 7 জানুয়ারির আগে তাদের আন্দোলন ফেল করার তারা ধারাবাহিকভাবে ফেল করেছে। 2022 সালের ডিসেম্বরে 10 তারিখ ফেল করেছে, 2023 সালের 27 জুলাই তারা ফেল করেছে, 2023 সালের 28 অক্টোবর তারা ফেল করেছে, এবং নির্বাচনটা তারা ঠেকাতে পারে নাই। এবং জানুয়ারির পরে আপনি যে কোনো 7 জানুয়ারি নির্বাচনের কথা বলছি, যে ডামি নির্বাচনটা আওয়ামী লীগ করতে পেরেছিল, এই নির্বাচনের পরে আপনি যে কোনো বিএনপি নেতার সাথে কথা বলতেন, তারা কোনো আশার বাণী আপনাকে দেখাতে পারতো না। যে কি তারা কোনো আন্দোলনও, কিন্তু ওই কোটা সংস্কার আন্দোলনটা আমাদের বর্তমান যারা গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ তাদের নেতৃত্বে শুরু হওয়ার আগ পর্যন্ত জানুয়ারি টু জুলাই কোনো আন্দোলন, কোনো নড়াচড়া বিএনপি করেছে? তারা মেনে নিয়েছিল। 2029 সাল পর্যন্তই তাদেরকে এটা মেনে নিতে হতো। এ কারণে আমি বলেছি যে তারা এখন মুখে যাই বলুক, তারা প্রায় তাদের বিভিন্ন মেঠো বক্তৃতার মধ্যে জনাব তারেক রহমানকে এক দফার ঘোষক বানিয়ে দেন, অবিসংবাদিত নেতা বানিয়ে দেন এই গণ অভ্যুত্থানের। এগুলো আসলে হাস্যকর, এবং তাদের জন্য কতটা সম্মানজনক এটা তারাই বিবেচনা করতে পারেন। কিন্তু আমি সবসময় এই বিষয়টাকে, রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্কটাকে আমার বিভিন্ন লেখায় আমি বলেছি যে একটা হলো জানুয়ারি প্যারাডাইম, আর একটা হচ্ছে জুলাই প্যারাডাইম। জানুয়ারি প্যারাডাইমে রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে এবং ব্যর্থ হয়েছে, ফেল করেছে। তারপরে জুলাই মাসে এসে ছাত্রদের নেতৃত্বে জনগণ সাড়া দিয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনি যেই এখানে যে পল্টনে 28 অক্টোবরের লক্ষ লক্ষ মানুষের বিএনপি নেতাকর্মীদের জমায়েত 20 মিনিটে কিভাবে ডিসপার্স করে দেয়া গেল, আর সেই একই জনগণ জুলাই মাসে কোথাও কিন্তু এত বড় জমায়েত হয় নাই। বিভিন্ন এলাকা ভিত্তিক তারা অবস্থান নিয়েছে, কিন্তু একসাথে এত মানুষ 3 তারিখের আগে কোথাও জমা হয় নাই, তাই না? কোথাও অংশ নেয় না। তাহলে কীভাবে আমরা সফল হলাম? এবং ওই যে পুলিশের বক্তব্য যে স্যার একটারে মারি একটা মরে বাকিটি যায় না, তাহলে এই জনগণ কেন আপনার আন্দোলনে সাড়া দিল না? কারণ তারা জানে যে এটা আসলে আপনার ক্ষমতায় যাওয়ার আন্দোলন। এই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য এটার সাথে প্রতারণা করেছে। ফলে মানুষের কিন্তু এই ঐতিহাসিক অভিজ্ঞতা আছে বলেই তারা ওই রাজনৈতিক দলগুলো আন্দোলনে যায় না। তারা জানে যে এটা তাদের ক্ষমতায় যাওয়ার আন্দোলন। এখন তাদের বক্তব্য হচ্ছে যে নির্দলীয় সরকারের অধীনে যে নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলন ছিল, এটা আপনার দলীয় দাবি। এই দাবি যদি আপনি আপনার সাংগঠনিক সক্ষমতা দিয়ে আওয়ামী লীগের কাছ থেকে আদায় করে নিতে পারেন, তাহলে আমি ভোট দিয়ে আসবো, কিন্তু এই দাবিতে আমি রাস্তায় নেমে মরবো না আপনার জন্য। আমি অতীতে আপনার ডাকে আসছি, মানে আমি বলছি, আমি জনগণের কথা, আপনাদের ডাকে আসছি, কিন্তু আপনারা বারবার আমাদেরকে প্রতারণা করেছেন। কিন্তু সেই অপরিচিত ছাত্রদের ডাকে কিন্তু ঠিকই বাংলাদেশের জনগণ সাড়া দিয়েছে। আপনি দেখেন এত ভেটারান পলিটিশিয়ান, ঠিক আছে, জনাব তারেক রহমান ছিলেন লন্ডনে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন শিলংয়ে, এখানে বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ আন্দোলন করেছেন, এত বড় বড় সব রাজনীতিবিদ, তাদের ডাকে বাংলাদেশ জনগণ সাড়া দিল না। কিন্তু আসিফ মাহমুদ বলেন, নাহিদ ইসলাম বলেন, সার্জিস কিংবা হাসনাত আবদুল্লাহ, যাদেরকে কেউ চিনত না গত বছর 2024 সালে জুলাইয়ের আগে, তাদের ডাকে কেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে? এটা কারণ হচ্ছে বাংলাদেশের মানুষেরা জানে তাদের সাথে, ছাত্র শক্তির সাথে, মানে ছাত্র সমাজের সাথে বাংলাদেশের জনগণের একটা ঐতিহাসিক রিশতা আছে। বিভিন্ন আন্দোলনগুলো পর্যালোচনা করলে এটাই দেখা যায়। যখন রাজনৈতিক দলগুলো ফেল করে, তখন জনগণ ছাত্রদের নেতৃত্বে আন্দোলনে সাড়া দেয় এবং সফলকাম হয়, স্বৈরাচারের পতন ঘটায়। বারবার এটা ঘটেছে। এবার তো ফ্যাসিস্টের পতন ঘটালো, শুধু পতন ঘটায় নেই, তাদেরকে পুরো দেশ থেকে বিতাড়িত করেছে। কিন্তু অতীতেও যেটা হয়েছে যে তারপরে আবার যখন রাজনীতিবিদরা ক্ষমতায় এসেছে, সেই ক্ষমতায় এসে তারা আসলে জনগণের সাথে প্রতারণা করেছে। তারই ধারাবাহিকতা কিন্তু এই বিএনপি সরকারকে আপনারা বুঝতে হবে। এই জন্য আমি বলেছিলাম যে যেটাকে আপনারা সংসদীয় গণতন্ত্র বলছেন, এটা আসলে সংসদীয় স্বৈরতন্ত্র। কারণ এটা 2/3 জোরে যে কোনো কিছু জনগণের উপর চাপিয়ে দিতে চাচ্ছে, এমনকি জনগণের ম্যান্ডেটকেও এটা বাইপাস করতে চাচ্ছে, ওভারলুক করতে চাচ্ছে। কিন্তু আপনি যদি 2/3 দেখেন, ওই টেবিল চাপড়ানোর মধ্য দিয়েই এই সাইকোলজিটা পরিষ্কার হয়। এই টেবিল চাপড়ানোর সাইকোলজি কি? ভুল বক্তব্য, অসত্য বক্তব্য, জনগণের সাথে গণবিরোধী বক্তব্য, সমস্ত কিছু কিন্তু তারা হাততালি দিয়ে বা টেবিল চাপড়ে সেলিব্রেট করে। এটা কেন? কারণ ওই অনুচ্ছেদ 70-এর একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে। আপনি যদি ওই টেবিল না চাপড়ান, তাহলে দলে আপনার পজিশন থাকবে না। কিন্তু যে আইন এবং অধ্যাদেশগুলো বাতিল করা কিংবা অনুমোদন করার যে প্রক্রিয়াটা, আপনি দেখবেন এখানে সংসদে সরকারি দলে যে এমপিরা আছেন, তাদের আসলে ন্যূনতম কোনো ভূমিকা নাই হাত তোলা ছাড়া। একটা বিশেষ কমিটি করা হয়েছে, যেখানে আসলে 1-2 ব্যক্তি সব সিদ্ধান্ত নিয়েছেন। তারা ওইটা করে আগেই চিফ হুইপ এবং হুইপদের মধ্য দিয়ে সংসদ সদস্যদেরকে বলেছেন এই বিষয়ে দলের পজিশন এটা, তোমাদেরকে এটা করতে হবে। তারা যা হাত তুলেছেন, এরাই হচ্ছেন এমপি। এখানে আপনি
খুঁজলে 4-5 জন পার্লামেন্টারিয়ান পাওয়া যাবে কি না সরকারি দলের আমার সন্দেহ আছে। মানে এমপি আছেন 200-র উপরে, কিন্তু যাকে আমরা বলি পার্লামেন্টারিয়ান, সেই পার্লামেন্টারিয়ান এই সংসদীয় সরকারের সরকারি যে সংসদ সদস্যরা তার মধ্যে কজন আছেন এটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা স্বাভাবিক, কারণ তারা কেউ কিন্তু 1-2 জন কথা বলার চেষ্টা করেছেন অনেক কায়দা করে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে, কিন্তু আমরা যতটুকু জানি যে তারা দলের প্রচণ্ড চাপের মধ্যে আছেন। তো এই হচ্ছে সার্বিক বাস্তবতা। ফলে জনগণের যে প্রশ্ন আপনি করলেন, জনগণ রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করে না। এ কারণেই তারা নতুন রাজনৈতিক দল মানে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো, বড় রাজনৈতিক দলগুলোকে তারা বিশ্বাস করে না। এই জন্যই তারা চায় যে এনসিপি বিকশিত হোক। এই জন্যই এনসিপি যেখানে যায় সেখানে মানুষের সাড়া দেখতে পাই, আমরা মানুষের ভালোবাসা দেখতে পাই, কারণ তারা চায় যে এই দলটা, আমাদের অনেক শর্টকামিংস আছে, অনেক আমাদের অনেক নিজস্ব অনেক ব্যর্থতা আছে, অবশ্যই আমরা তো একটা কম বয়সী দল,